স্বাগতম সবাইকে। আমরা এই ভিডিওতে অপারেশনাল অ্যামপ্লিফায়ারের কিছু বেসিক কনসেপ্ট নিয়ে আলোচনা করব। সামনে যাওয়ার আগে আমরা আমাদের নেসেসারি টেক্সট বই সম্পর্কে জেনে নেই। আমরা ওভারঅল দ্য কোর্স কন্টেন্ট কভার করতে আমরা এই 4টা টেক্সট বই ফলো করব। কিছু টপিক আমার একটা টেক্সট বইয়ে ভালোভাবে আছে, কিছু টপিক আমাদের আরেকটা টেক্সট বইয়ে ভালোভাবে আছে। এই 4টা টেক্সট বইয়েরই সফট কপি অ্যাভেলেবল ইন্টারনেটে। সবার আগে আমরা অপারেশনাল অ্যামপ্লিফায়ারের ডেফিনেশন দেখে নিই। The op-amp is an electronic unit that behaves like a voltage controlled voltage source. অর্থাৎ op-amp একটা ভোল্টেজ কন্ট্রোল ভোল্টেজ সোর্সের মতন আচরণ করে, যা একটা ডিপেন্ডেন্ট সোর্সের মতো। আরেকটা সংজ্ঞাতে বলা যায় an op-amp is an active circuit element designed to perform mathematical operations of addition, subtraction, multiplication, division, differentiation and integration. আরেকভাবে সংজ্ঞায়িত করা যায় an operational amplifier is a DC coupled high gain electronic voltage amplifier with differential input and usually a single ended output. সো আমরা এখন যে তিনটার ডেফিনেশন জানলাম, প্রতিটা ডেফিনেশনে যে টেকনিক্যাল টার্মগুলো আছে আমরা পরবর্তীতে সেই টেকনিক্যাল টার্মগুলো নিয়ে আলোচনা করব। আশা করি এতে আপনাদের কনসেপ্টগুলো ক্লিয়ার হয়ে যাবে। আমরা যদি একটা অপ-অ্যাম্প আইসি নিয়ে দেখি, LM741 সাধারণত অপ-অ্যাম্প আইসি। এটার 8টা পিন আছে এবং পিন কনফিগারেশনগুলো আমরা দেখতে পাচ্ছি। সাধারণত পিনের নাম্বারিংটা করা হয়। এখানে একটা নচ বা গর্ত আছে, গর্তের বাম পাশ থেকে আমাদের নাম্বারিং গুলা করা হয় 1 2 3 4 থেকে দেন 5 6 7 8। এখন আমরা অপ-অ্যাম্প সার্কিট অপ-অ্যাম্প আইসি 741 সেটার স্ট্রাকচারটা একটু দেখব এবং বিশেষত তার কোন পিন কোন কাজ করে সেটা। শুরুতে বলে নেই, অপ-অ্যাম্পের 8টা টার্মিনাল রয়েছে। 8টা টার্মিনালের মধ্যে দ্বিতীয় এবং তৃতীয় টার্মিনাল যেটা আমরা দেখতে পাচ্ছি 2 এবং 3, এরা হচ্ছে ইনপুট টার্মিনাল। একটাকে বলা হয় ইনভার্টিং ইনপুট, অপরটিকে বলা হয় নন ইনভার্টিং ইনপুট। টার্মিনাল 4 আর টার্মিনাল 7 এরা হচ্ছে পাওয়ার সাপ্লাই এবং স্থান বিশেষে আমরা দেখতে পাচ্ছি 4 হচ্ছে নেগেটিভ সাপ্লাই, 5 হচ্ছে পজিটিভ সাপ্লাই। 6 হচ্ছে আমাদের আউটপুট টার্মিনাল। 8 এ আমাদের কোনো কানেকশন থাকবে না, দ্যাটস ওয়াই এটাকে বলে এনসি অর নো কানেকশন। টার্মিনাল 1 আর 5 কে বলা হয় অফসেট নাল। আমরা আমাদের ওভারঅল কোর্স কন্টেন্টে প্রধানত 5টা টার্মিনালের উপর বেশি ফোকাস করব। সেটা হচ্ছে ইনভার্টিং ইনপুট, নন ইনভার্টিং ইনপুট, দুটো পাওয়ার সাপ্লাই আর একটা আউটপুট। আমরা এখন একটি আইডিয়াল অপারেশনাল অ্যামপ্লিফায়ারের কি কি ক্যারেক্টারিস্টিক্স সে সম্পর্কে দেখব। একটি অপ-অ্যাম্পের ইনপুট ইম্পিডেন্স অত্যন্ত হাই থাকা দরকার। আমরা যদি সিম্পলিফাই ভাবে চিন্তা করি, সেটার রেজিস্ট্যান্স অনেক হাই ভ্যালুর হতে হবে। ওপেন লুপ গেইন এটা হতে হবে ইনফাইনাইট ফর দ্য ডিফারেন্সিয়াল সিগন্যাল। ডিফারেন্সিয়াল সিগন্যাল মিন্স আমাদের যদি অপ-অ্যাম্পের দুটা ইনপুটেই আমাদের দুটা সিগন্যাল থাকে, তাহলে অপ-অ্যাম্পের ইনপুট হিসেবে কাজ করে দুটা সিগন্যালের বিয়োগফল, কারণ একটা ইনভার্টিং ইনপুট আর একটা নন ইনভার্টিং ইনপুট। জিরো গেইন ফর কমন মোড সিগন্যাল, আমরা কমন মোড সিগন্যাল সম্পর্কে সামনের স্লাইডে দেখব। আউটপুট ইম্পিডেন্সটা আমাদের জিরো হতে হবে এবং সিম্পলিফাই করলে আউটপুট রেজিস্ট্যান্সটা আমাদের জিরো করতে হবে। সাধারণত এটা এক্সপেক্টেড যে অপ-অ্যাম্পের ব্যান্ডউইথটা ইনফিনিটি, অর্থাৎ সে একটা বড় রেঞ্জের সিগন্যাল নিয়ে কাজ করতে পারে। সাধারণত একটা আইডিয়াল অপ-অ্যাম্পের যদি আমার দুটা টার্মিনাল, যেটাকে একটা ইনভার্টিং এবং নন ইনভার্টিং দুইটা টার্মিনালই যদি আমার সমান ভ্যালু সিগন্যাল থাকে, আমার আউটপুটও জিরোই হবে। এটাকে বলা হয় পারফেক্ট ব্যালেন্স। যদি আমার সমান সিগন্যাল দেওয়া সত্ত্বেও আউটপুট জিরো না হয়, তাহলে বুঝতে হবে আমার অপ-অ্যাম্পের মধ্যে নয়েজ সৃষ্টি হয়েছে এবং নয়েজের কারণে আউটপুটটা
যেটা আসার কথা সেটা আসছে না। টেম্পারেচার পরিবর্তনের সাথে সাথে আইডিয়াল অপ অ্যাম্পের এই ক্যারেক্টারিস্টিক্স গুলার পরিবর্তন হবে না, অর্থাৎ টেম্পারেচার যাই থাকুক না কেন আইডিয়াল অপ অ্যাম্পের ক্যারেক্টারিস্টিক্সটা ঠিকঠাক এরকম ভাবেই থাকবে। আমরা যদি অপ অ্যাম্পের ইকুইভ্যালেন্ট সার্কিটটা দেখি, এই ইকুইভ্যালেন্ট সার্কিটের আলোকেই আমরা অপ অ্যাম্পের কিছু বৈশিষ্ট্য, বিশেষ করে আমরা যে আইডিয়াল অপ অ্যাম্পের কিছু ক্যারেক্টারিস্টিক্স দেখেছিলাম সেগুলা নিয়ে হচ্ছে আমরা আলোচনা করতে পারবো। প্রথমে বলে নেই যে এখানে বলা আছে যে একটা নন আইডিয়াল অপ অ্যাম্প। বাস্তবে সব অপ অ্যাম্পই নন আইডিয়াল, বাট কি হলে আমাদের অপ অ্যাম্পটা আইডিয়াল হতে পারতো সেটা নিয়ে আমরা একটু আলোচনা করব। প্রথমত আমরা যদি বলি, আমাদের ইনপুট রেজিস্ট্যান্স বা ইনপুট ইম্পিডেন্সকে আমরা চাচ্ছিলাম অত্যন্ত হাই হতে। ফলে আমাদের যদি এই টার্মিনালগুলোর সামনে কোনো রেজিস্ট্যান্স থেকে থাকতো, এই রেজিস্ট্যান্সের ভ্যালুতে এত হাই হতো যে ইনপুটের কমপ্লিট ভোল্টেজটাই আমাদের এই রেজিস্ট্যান্সের অ্যাক্রসেই চলে আসতো। আবার আমরা চাচ্ছিলাম আউটপুট রেজিস্ট্যান্স যাতে খুব কম হয়, ফলে এখানে যে ডিফারেন্সিয়াল গেইনটা তৈরি হচ্ছে সেইটার করেসপন্ডিং তেমন কোনো ভোল্টেজ ড্রপ এই রেজিস্ট্যান্সে হবে না, মোটামুটি সম্পূর্ণ ভোল্টেজটা আউটপুট টার্মিনালে চলে আসবে। সো ডিফারেন্সিয়াল ইনপুট ভোল্টেজ ভিডি বলতে আমরা যা বুঝি সেটা আগেই বলেছিলাম, সেটা হচ্ছে আমাদের ইনভার্টিং টার্মিনাল এবং নন ইনভার্টিং টার্মিনালের দুটো ইনপুটের বিয়োগফল। যদি আমার দুটা টার্মিনালেই সিগন্যাল থেকে অপ অ্যাম্পের ইনপুট হিসেবে কার্যকর হবে দুটা টার্মিনালের ইনপুটের বিয়োগফল। ভি2টা যদি হয় আমাদের পজিটিভ টার্মিনালের ইনপুট, ভি1টা হচ্ছে আমাদের নেগেটিভ টার্মিনালের ইনপুট। তাহলে আমরা যদি অপ অ্যাম্প যেহেতু একটি অ্যাম্প্লিফাইং যন্ত্র, সেক্ষেত্রে আমরা এ কে গেইন হিসাবে বলতে পারি, ভিডিটা হচ্ছে ডিফারেন্সিয়াল ইনপুট বা সোজা কথায় অপ অ্যাম্পের ইনপুট, ভি নটটা হচ্ছে অপ অ্যাম্পের আউটপুট। আমরা এখন যদি ভোল্টেজ ক্যারেক্টারিস্টিক্সটা দেখি, প্রথমত আমরা যদি ইনপুটটা ডিফারেন্সিয়াল ইনপুটটা বাড়াতে থাকি, অপ অ্যাম্পের আউটপুট ভোল্টেজটা বাড়তে থাকবে, বাড়তে বাড়তে একটা পর্যায়ে আসার পর আর বাড়তে চাবে না। তো যদি বাড়তে না চায় তাহলে বুঝতে হবে সেটা পজিটিভ স্যাচুরেশনে চলে গেছে। আবার আমরা যদি ডিফারেন্সিয়াল ইনপুটের ভ্যালুটা কমতে থাকি, অপ অ্যাম্পের ভ্যালুও কমতে থাকবে, আউটপুট ভ্যালু যেটারও কমতে থাকবে, কিন্তু একটা সময় পরে আর কমতে পারবে না, বরং সেটা একটা স্যাচুরেশন অর্থাৎ কনস্ট্যান্ট একটা ভ্যালুর দিকে চলে যাবে। এটাকে বলা নেগেটিভ স্যাচুরেশন। প্রশ্ন হচ্ছে তাহলে ভিসিসি আর মাইনাস ভিসিসিটা কি? সেটা হচ্ছে অপ অ্যাম্পের যে পজিটিভ ডিসি সাপ্লাই আর নেগেটিভ ডিসি সাপ্লাই ছিল সেটা। এখন আমরা কমন মোড রিজেকশন রেশিও সম্পর্কে জানব। প্রথমত বলে রাখি, একটি নন আইডিয়াল অপ অ্যাম্পের ক্ষেত্রে আউটপুটে যে সিগন্যালটা আসে সেটা হচ্ছে আমাদের ডিজায়ার্ড ইনপুট সিগন্যাল, যেটা অ্যাম্প্লিফাই হয়ে আসে। আরেকটা হচ্ছে নয়েজ সিগন্যাল। সো নয়েজ সিগন্যালের করেসপন্ডিং যে এসিটা বলছি, এসিটাই হচ্ছে আমাদের কমন মোড গেইন। আমরা যতটা সম্ভব চাবো যে কমন মোড গেইনটা যাতে কম হয়। তো প্রথমত আমরা এক একটা টার্ম যদি এক্সপ্লেন করি, এখানে ভিআইডিটা হচ্ছে দুটা ইনপুট টার্মিনালের ইনপুটের বিয়োগফল, ভিআইসিটা হচ্ছে একে বলা হয় কমন মোড ইনপুট। এটা আসলে আমাদের দুটা টার্মিনালে যে ইনপুট দেওয়া হচ্ছে ওই ইনপুটের এভারেজ, ভ্যালুর এভারেজ। এডিটাকে বলা হয় আমাদের ডিফারেন্সিয়াল গেইন, বা যেটাকে আমরা আসলে সহজ ভাষায় অপ অ্যাম্পের গেইন হিসাবে চিন্তা করতে চাই। তো আউটপুট বাই ডিফারেন্সিয়াল ইনপুট। এসিটা হচ্ছে আমাদের কমন মোড গেইন। সিএমআরআর সম্পর্কে আমরা জানবো, এটাকে বলা হয় কমন মোড রিজেকশন রেশিও ইকুয়াল টু এডি বাই এসি। অর্থাৎ এটা ক্ষেত্রে আমাদের বুঝতে হবে সিএমআরআর এর ভ্যালুটা যত বেশি হবে তত আমাদের জন্য ভালো, অর্থাৎ এডির ভ্যালু যদি এসির চেয়ে অনেক বেশি হয়, আবার এসির ভ্যালু যেমন যদি এডির চেয়ে অনেক কম হয়, সেক্ষেত্রে সিএমআরআর এর ভ্যালুটা অত্যন্ত বেশি হবে এবং এটা আমাদের চাহিদা। আমরা যদি প্রথম লাইনটা থেকে সেকেন্ড লাইনে আসতে পারি একটু ম্যাথমেটিক্যাল অপারেশন করার পরে, এখন যদি সিএমআর এর ভ্যালু ইনফিনিট রেঞ্জে হয়ে যায় তাহলে আমরা বুঝতেই পারছি এই পুরো টার্মটা জিরো হয়ে যাবে। তখন ভি নট ইজ ইকুয়াল টু আমরা এডি ভিআইডিটা পাবো, এটাই আমাদের ডিজায়ারেবল আউটকাম। আমরা এখন শিখবো ইনভার্টিং অ্যাম্প্লিফায়ার নিয়ে। আমরা যদি স্ট্রাকচারটা দেখি, এটার পজিটিভ টার্মিনালকে গ্রাউন্ড করা হয়েছে, অর্থাৎ পজিটিভ টার্মিনালে কোনো ইনপুট নেই এবং নেগেটিভ টার্মিনালে আমরা একটা সিগন্যাল দিচ্ছি। তো আমাদের ইনভার্টিং অ্যাম্প্লিফায়ারের
আউটকাম হচ্ছে আমি যে সিগন্যালটা দিব সেটা হয় অ্যামপ্লিফাই বা বর্ধিত হবে, কিন্তু তার ডাইরেকশনটা হবে ইনপুট সিগন্যালের বিপরীত। সো দ্যাটস ওয়াই এটাকে বলা হয় ইনভার্টিং অ্যামপ্লিফায়ার। আমরা যদি ইনভার্টিং অ্যামপ্লিফায়ারের ইনপুট এবং আউটপুটের রিলেশনটা ডিরাইভ করতে চাই, তার আগে আমরা এজন্য আমাদের কিছু ম্যাথমেটিক্যাল টাস্ক করতে হবে। এই ম্যাথমেটিক্যাল টাস্কগুলো কভার করলেই আমরা অপ অ্যাম্প ইনভার্টিং অ্যামপ্লিফায়ারের কিছু বেসিক ম্যাথমেটিক্যাল অর্থাৎ বেসিক ইন্টারনাল ম্যাথমেটিক অপারেশন সম্পর্কে ভালো করে বুঝতে পারবো। প্রথমত দেখে নেই I1 কারেন্ট এবং I2 কারেন্টটা সেম, কারণ আমাদের 1 থেকে এই টার্মিনালের মধ্যে কোনো কারেন্ট আমাদের ফ্লো হবে না। সাধারণত আইডিয়ালের ক্ষেত্রে কোনো ধরনের কারেন্ট ফ্লো হয় না। তো I1 যে কারেন্টটা আসবে R1 হয়ে সেটাই RF দিয়ে যাবে। আমরা 1 নোডের ভোল্টেজটাকে V1 বলছি, ইনপুট আমাদের VI, আউটপুট হচ্ছে আমাদের V0। তো I1 আর I2 যেহেতু সমান, সেই জন্য আমরা এটাকে এভাবে লিখতে পারি। এখন V1 কে আমরা বলছি 0 ভোল্ট, কারণ হচ্ছে প্রথমত আমরা জানি যে এটার ইন্টারনাল রেজিস্ট্যান্সের ভ্যালুটা অনেক হাই এবং এই টার্মিনালের মধ্য দিয়ে যাবে, কোনো কারেন্ট যাচ্ছে না। সিমিলারলি এখান থেকেও কোনো কারেন্ট যাচ্ছে না। তো গ্রাউন্ডেড V2 এর ভ্যালু হচ্ছে 0, কারণ ওটা গ্রাউন্ডেড, এবং যেহেতু কোনো কারেন্ট ফ্লো হচ্ছে না, টেকনিক্যালি ভিতরে আমাদের ওপেন সার্কিট, এই ভোল্টেজটা আমাদের এই টার্মিনালে চলে আসবে। সো V2 এর ভ্যালু 0 হওয়ার কারণে V1 এর ভ্যালু আমাদের 0 হয়ে যাবে। V1 এর ভ্যালুটাই আমরা এখানে 0 বসাচ্ছি। তো এই রিলেশন থেকে আমরা আলটিমেটলি আউটপুটের একটা ভ্যালু পাবো। আউটপুট হচ্ছে -RF, F ফর ফিডব্যাক রেজিস্ট্যান্স, ডিভাইড বাই R1 ইন্টু VI। তো আমরা ওভারঅল গেইন বলতে পারি AV is equal to V0 by VI is equal to -RF by R1। RF এর ভ্যালু যদি R1 এর 10 গুণ হয়, তাহলে আমাদের এই সিগন্যালটা 10 গুণ অ্যামপ্লিফাই হবে, কিন্তু যেহেতু মাইনাস আছে সামনে, সো আমাদের সিগন্যালের ডাইরেকশনটা, আউটপুট সিগন্যালের ডাইরেকশনটা ইনপুট সিগন্যালের বিপরীত হবে। এখন আমরা জানবো নন ইনভার্টিং অ্যামপ্লিফায়ার নিয়ে। নন ইনভার্টিং অ্যামপ্লিফায়ারের ক্ষেত্রে দেখবেন ইনপুটটা আছে আমাদের পজিটিভ টার্মিনালে, আর নেগেটিভ টার্মিনালটা একটা রেজিস্ট্যান্স হয়ে আমাদের গ্রাউন্ডেড হয়ে গেছে, ফিডব্যাক রেজিস্ট্যান্সটা আছে। সেক্ষেত্রে আমাদের রিলেশনটা কিভাবে বের হবে, সেটা হচ্ছে V0 is equal to 1 plus RF by R1 into VI। আপনারা যদি ইনভার্টিং অ্যামপ্লিফায়ারের ম্যাথমেটিক্যাল অপারেশন ভালো করে বুঝে থাকেন, আপনারা খুব সহজেই নন ইনভার্টিং অ্যামপ্লিফায়ারের ম্যাথমেটিক্যাল অপারেশনের মাধ্যমে ইনপুট এবং আউটপুটের রিলেশনটা খুঁজে বের করতে পারবেন। এক্ষেত্রে তাহলে গেইনের ভ্যালুটা হচ্ছে V0 is equal AV is equal to V0 by VI equal to 1 plus RF by R1। তো RF এর ভ্যালু যত বেশি হবে, বা RF এর ভ্যালু R1 এর তুলনায় যত বেশি হবে, আমার গেইন তত বড় হবে। মোট কথা হচ্ছে আমাদের নন ইনভার্টিং অ্যামপ্লিফায়ারের ক্ষেত্রে আমাদের আউটপুটের ভ্যালুটা সবসময় ইনপুটের ভ্যালু হচ্ছে বড় হবে। আমরা যদি ভোল্টেজ ফলোয়ার এবং বাফার অ্যামপ্লিফায়ার সম্পর্কে দেখি, ভোল্টেজ ফলোয়ার বা বাফার অ্যামপ্লিফায়ারের ব্যাপারটা কি, যদি যা আমাদের ইনপুট থাকবে সেটাই আমাদের আউটপুটে আসবে, কিন্তু এডিশনাল ভাবে এটা ইন্ট্রোডিউস করার একটা বড় উদ্দেশ্য হচ্ছে সাধারণত আমার ডিভাইস টু ডিভাইস আইসোলেশনের প্রয়োজন হলে আমরা এটা ব্যবহার করে থাকি। এটা ব্যবহারের আসল উদ্দেশ্য হচ্ছে সাধারণত একটা অপ অ্যাম্পের ইন্টারনাল রেজিস্ট্যান্সের ভ্যালু খুব হাই, কিন্তু ইন্টারনাল কিন্তু আউটপুট রেজিস্ট্যান্সের ভ্যালু খুব কম হয়ে থাকে। এইটা অনেক ইম্পর্টেন্ট ফাংশন কে স্যাটিসফাই করে। সো আমরা দেখতে পাচ্ছি যে ভোল্টেজ ফলোয়ারের জন্য ইনপুট এবং আউটপুটের ভ্যালু সেম থাকে। এটা তার একটা এক্সাম্পল। দুইটা ক্যাসকেডেড বা দুইটা সার্কিটের মাঝখানে যদি আমি একটা অপ অ্যাম্প, একটা বাফার সার্কিট দিয়ে দিই, সেক্ষেত্রে আমার সার্কিটের সুরক্ষার একটা বড় ফ্যাক্টর হিসেবে কাজ করে। এখন আমরা দেখব সামিং অ্যামপ্লিফায়ার। সামিং অ্যামপ্লিফায়ার হচ্ছে দুই বা ততোধিক সিগন্যাল যদি আমি একসাথে অপ অ্যাম্পের টার্মিনালে ইন্ট্রোডিউস করি, আমার অপ অ্যাম্পের আউটপুটটা এমন করে আসবে যেন তিনটা সিগন্যালের যোগফলকেই অ্যামপ্লিফাই করা হয়েছে। সেক্ষেত্রে আমাদের সামিং অ্যামপ্লিফায়ারের আউটপুটটা আসবে এরকম। খেয়াল করে দেখবেন যে আমাদের তিনটা সিগন্যাল V1 V2 V3। V1 সিগন্যালটাও আমাদের নেগেটিভ টার্মিনালে, V2 V3ও আমাদের নেগেটিভ টার্মিনালে কানেক্টেড আছে এবং প্রত্যেকটার সাথে নিজস্ব একটা রেজিস্ট্যান্স
অ্যাটাচ করা আছে। তো এরকম করে যদি আমাদের 2 বা ততোধিক সিগন্যাল একবারে আমরা অপ অ্যাম্পের নেগেটিভ টার্মিনালে বা পজিটিভ টার্মিনালে অ্যাড করে থাকি, আমাদের একটা সাম একটা যোগফল আকারে আউটপুট ভ্যালুটা আসবে। আমরা সুবিধার জন্য আপাতত ইনভার্টিং অ্যাম্প্লিফায়ার দিয়ে দেখাচ্ছি। তো দেখা যাবে যে ইনভার্টিং অ্যাম্প্লিফায়ারের আউটপুটটা হবে এরকম। ডিফারেন্স অ্যাম্প্লিফায়ার বা ডিফারেনশিয়াল অ্যাম্প্লিফায়ারের ক্ষেত্রে আমাদের সামিং অ্যাম্প্লিফায়ারের চেয়ে একটু ভিন্ন। সেক্ষেত্রে দেখা যাবে যে আমাদের দুটা টার্মিনালে যদি ইনপুট থেকে থাকে, আমাদের আউটপুটটা আসবে দুটা টার্মিনালের বিয়োগফলের স্বরূপ, এবং যেহেতু রেজিস্ট্যান্স অ্যাটাচড আছে, সো রেজিস্ট্যান্সের একটা ভ্যালু এর উপর ইম্প্যাক্ট ফেলবে। আমরা একটু ডিরাইভেশনটা যদি দেখি, আমরা প্রথম লাইনেই দেখতে পাচ্ছি, আমরা আগে জানি যে আমাদের এই দুইটা প্রান্ত দিয়ে কোনো কারেন্ট ফ্লো হবে না। সো যে অ্যামাউন্ট অফ কারেন্ট আমার R1 দিয়ে সেটাই R2 দিয়ে। আবার হচ্ছে গিয়া যদি দেখা যায় যে এখান থেকে আবার ফাইনালি V0 VA থেকে আবার R2 হয়ে V0 এ আসবে। সো ওই এক্সপ্রেশনটা এখানে লেখা হয়েছে। সিমিলারলি আমরা যদি ওই লাইন থেকে উপরের লাইনটা থেকে খুব সহজেই নিচের লাইনটা আনতে পারি কিছু ম্যাথমেটিক্যাল টাস্ক করার মাধ্যমে। আমরা এখন সেকেন্ড V2 এর জন্য যদি দেখি, V2 এর ক্ষেত্রে আমরা দেখতে পারি যে কারেন্টটা আমার নরমালি V2 থেকে R3 হয়ে এই পয়েন্টে আসবে, যেহেতু এখানে কোনো কারেন্ট ফ্লো হবে না। VB/R4 এই পথ দিয়ে আমাদের বাকি কারেন্টটা চলে যাবে। তো এখানে 0 মানে আমাদের যে গ্রাউন্ডেড করা ছিল সেটা। এখান থেকে আমরা VB এর এক্সপ্রেশনটা পাবো। আমরা যদি পরবর্তীতে আমাদের ম্যাথমেটিক্যাল অপারেশনগুলো কন্টিনিউ করি, VA এবং VB এর যে ভ্যালুগুলো আমরা পেয়েছি সেগুলোকে ঠিকঠাকভাবে ইউজ করি, মোটামুটি এরকম একটা এক্সপ্রেশন আমাদের চলে আসবে। এক্সপ্রেশনটা আপাতত অনেক জটিল মনে হচ্ছে, বাট এটাকে একটু সিম্পলিফাই করা যায়। কারণ আমরা জানি একটা আইডিয়াল অ্যাম্প্লিফায়ারের আউটপুট 0 হবে যদি আমার ইনপুট এবং দুটা ইনপুটের ভ্যালুই সেম হয়ে থাকে। তো আমি যদি দুটা ইনপুটের ভ্যালুকেই V1 বসিয়ে দেই আর V0 এর ভ্যালু 0 করে দেই, তাহলে আমরা এরকম একটা রিলেশন পাবো, R1/R2 ইকুয়াল টু R3/R4। দেন আমাদের ইকুয়েশনটা খুব সহজেই এই স্ট্যান্ডার্ডে চলে আসবে। এখন আমাদের যদি R2 আর R1 এর ভ্যালুটা সেম হয়ে থাকে, তাহলে দেন আমাদের আউটপুটটা আসবে V2 মাইনাস V1। আমরা এখন একটা ম্যাথমেটিক্যাল অপারেশন দেখব। আমাদের এখানে দু ধরনের ইনপুট দেওয়া আছে, আমাদের আউটপুট V0 দরকার। সো কিভাবে আমরা স্টেজ ওয়াইজ পাবো তার আগে বলে নেই, আপনারা এখানে 3 ধরনের অ্যাম্প্লিফায়ার দেখতে পাবেন। একটা হচ্ছে বাফার সার্কিট বা বাফার অ্যাম্প্লিফায়ার। এই V1 ইনপুটটা আমাদের বাফার অ্যাম্প্লিফায়ারে অ্যাড করা আছে। তারপরে দেখবেন ইনভার্টিং অ্যাম্প্লিফায়ার। ইনভার্টিং অ্যাম্প্লিফায়ার আপনারা দেখতেই পাচ্ছেন। ইনভার্টিং অ্যাম্প্লিফায়ারটা হচ্ছে আমাদের এটাই ইনভার্টিং অ্যাম্প্লিফায়ার। আরেকটা গিয়া সামিং অ্যাম্প্লিফায়ার। সামিংটা এক ধরনের ইনভার্টিং অ্যাম্প্লিফায়ার, কিন্তু খেয়াল করেন যে আমাদের নেগেটিভ টার্মিনালে আমাদের দুটা সিগন্যাল আসছে। তো এইটাকে আমরা আসলে সামিং অ্যাম্প্লিফায়ার হিসেবে বলতে পারি। সবার আগে আমরা বাফার সার্কিটের অপারেশনটা দেখব। যেহেতু বাফার সার্কিটে ইনপুট হিসেবে যা আসে আউটপুট হিসেবে সেটাই হয়। সো আমরা VA is equal to V1 is equal to 4 ভোল্ট পাবো। আবার এখানে আমরা দেখতে পাচ্ছি এটা একটা ইনভার্টিং অ্যাম্প্লিফায়ার। সো ইনভার্টিং অ্যাম্প্লিফায়ারের থিওরিটা যদি আমরা অ্যাপ্লাই করি, সেক্ষেত্রে আমরা VB এর ভ্যালুটা পেয়ে যাব -50/10 into V2 is equal to -15 ভোল্ট। আমরা এই কনফিগারেশনটা আমরা একটা বলতে পারি এটা একটা সামিং অ্যাম্প্লিফায়ার। তো সামিং অ্যাম্প্লিফায়ারের থিওরিটা একটা ইনভার্টিং সামিং অ্যাম্প্লিফায়ারের থিওরি ফলো করলে আমরা এই এক্সপ্রেশনটা লিখতে পারি। VA ও VB এর ভ্যালুটা যদি আমরা বসিয়ে দিই, আমরা অ্যান্সার পাবো 18 ভোল্ট। 18 ভোল্টটাই আমাদের আউটপুট ভোল্টেজ, যেটা এই ম্যাথমেটিক্যাল প্রবলেমে চাওয়া হয়েছে। সবাইকে ধন্যবাদ। আশা করি আপনারা এই ভিডিওর কনসেপ্টগুলো ভালো করে বুঝতে পেরেছেন।